আগামীকাল 29শে এপ্রিল থেকে আমাদের 3 দিন ব্যাপী পুলিশ সপ্তাহ শুরু হচ্ছে। এর উদ্বোধন হবেন মাননীয় প্রধান উপদেষ্টার ভাষণ প্রদানের মাধ্যমে। আমরা এবার পুলিশ সপ্তাহ অনাড়ম্বরভাবে করছি। এখানে উৎসব আনন্দ এগুলো একদমই থাকছে না। পুলিশ সপ্তাহ আমরা আনুষ্ঠানিক, ইংরেজিতে যাকে বলে সেরিমোনিয়াল, সেটা না করে আমরা ফাংশনাল, কার্যকর করতে চাচ্ছি। এবারের প্রতিপাদ্য হচ্ছে আমার পুলিশ আমার দেশ, বৈষম্যহীন বাংলাদেশ। এই ভাবনাটা আমরা সঞ্চারিত করতে চাই সমগ্র দেশবাসীর মনে। তারা যেন বলতে পারেন বৈষম্যহীন বাংলাদেশের এই পুলিশ আমাদের। আনন্দ উৎসব বাদ দিয়ে অনেক বেশি কার্যকর সেশনগুলো করা, আমাদের পেশাগত বিষয়াদি আলোচনা করা, আমাদের বিগত দিনের কর্মকাণ্ড মূল্যায়ন করা, ভুল ত্রুটিগুলো নিজেরা বের করা এবং সামনের দিনের পরিকল্পনা করা। মূলত এইসব কাজগুলো নিয়ে আমরা ব্যস্ত থাকব এই 3 দিন। সারা দেশ থেকে পুলিশ ইউনিটের যারা প্রধান, পুলিশ সুপার বৃন্দ এবং মেট্রোপলিটন পুলিশ কমিশনার বৃন্দ ওনারা আসবেন এবং ঢাকার সদর দপ্তরের যারা ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বৃন্দ তারা থাকবেন। আমরা কিভাবে আগামী দিনে আরো কার্যকর পুলিশি সেবা মানুষকে দিতে পারি এবং যেসব চ্যালেঞ্জগুলো আছে, যেগুলো আসবে, সেগুলো আমরা কিভাবে উত্তরণ করব, অতিক্রম করব, সেগুলো নিয়ে আমরা কথা বলবো আমাদের মধ্যে। আমরা মাঠ পর্যায়ের যে পরিস্থিতি সবার কাছ থেকে নিব, জানব এবং আগামী দিনে তারা কি কর্মপরিকল্পনা গ্রহণ করেছেন সেটাও শুনব। গত 17ই মার্চ মাননীয় প্রধান উপদেষ্টা উনি মাঠ পর্যায়ের পুলিশ সুপার এবং মেট্রোপলিটন পুলিশ কমিশনার সকলকে অ্যাড্রেস করেছিলেন। সেখানে কিছু দিক নির্দেশনা ছিল। আমরা সেগুলো কিভাবে বাস্তবায়ন করব সেগুলো আমরা আলোচনা করব। পুলিশ সুপারগণ এগুলো আমাদের জানাবেন। এবারের পুলিশ উইকে আমরা নাগরিক সমাজের সাথে একটা আলোচনা অনুষ্ঠান রেখেছি। নাগরিক সমাজের বিভিন্ন শ্রেণীর যারা সভ্য, যারা সাংবাদিক, সাহিত্যিক, শিক্ষক অথবা ছাত্র প্রতিনিধি, ইভেন গীতিকার, ক্রীড়াবিদ, সবাইকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। একটা সেশনে আমরা ওনাদের কথা মুখ থেকে শুনতে চাই, পুলিশিং এর বিষয়ে তাদের ধারণা কি, তারা কি অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন গত 7-8 মাসে এবং 5ই আগস্টের আগের সময়ে। আমরা আমাদের ভুল ত্রুটিগুলো তাদের কাছ থেকে শুনব। আমরা আরো কিভাবে সামনে এগোতে পারি সেগুলো তাদের কাছ থেকে শোনার জন্য আমরা আশা রাখি। পুলিশ সপ্তাহের এই সময়টায় আমরা বরাবরের মতোই যারা প্রশংসনীয় কাজ করেছেন পুলিশের সদস্যরা, তাদেরকে পদকে ভূষিত করে থাকি। মাননীয় প্রধান উপদেষ্টা সদয় সম্মতি দিয়েছেন, তিনি এই পদক প্রদান নিজেই করবেন। আমার বক্তব্য আপাতত এখানেই শেষ করছি। এখানে আসার জন্য এবং আমাকে শোনার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আমরা প্রশ্ন নিব। আপনারা যিনি প্রশ্ন করবেন আপনার নাম বলবেন এবং আপনার প্রতিষ্ঠানের নাম বলবেন। থ্যাংক ইউ। গত জুলাই এবং আগস্টে যে গণবিপ্লব হয়েছিল সেখানে
হত্যাকাণ্ডের সঙ্গে যেসব পুলিশ কর্মকর্তা পলাতক, সেসব পুলিশ কর্মকর্তাদের ফিরিয়ে আনার ব্যাপারে আপনাদের আপডেট কি তথ্য আছে এটি জানাবেন। এটা একটা করে করেন, একটা উত্তর দিয়ে নিন। ধন্যবাদ। আমরা মামলা তদন্তের পর্যায়ে গিয়ে যখন অ্যাম্পল এভিডেন্স আসে এবং আমরা তাদের বিরুদ্ধে দেশে যারা থাকেন তাদেরকে তো আমরা গ্রেপ্তারের চেষ্টা করি, আর যারা আপনি যাদের কথা বললেন যে বাইরে আছেন পলাতক, তাদের বেলায় আমাদের একটা সুবিধা আছে, আমরা ইন্টারপোলকে রিকোয়েস্ট করতে পারি যে তারা আমাদের এখানকার অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত তাদেরকে আমরা ফেরত দেওয়ার জন্য রিকোয়েস্ট পাঠাই। ইন্টারপোল তাদের সমস্ত সভ্য দেশগুলোতে আমাদের এই আবেদনটা পাঠিয়ে দেয়, ওনাদের ভাষায় এটাকে রেড নোটিশ বলে, এবং এই প্রক্রিয়াটাই আমরা শুরু করেছি। আপনারা জানেন একটা দুইটা কেসে আমরা সেটা করেছিও। ধন্যবাদ। আমার নাম মনিরুজ্জামান উজ্জ্বল, আমি জাগরণ নিউজ থেকে বলছি। এই যে সারা দেশে মামলা হচ্ছে, মামলা রাজনৈতিক নেতাদের পাশাপাশি ব্যবসায়ী, সাংবাদিক সহ বিভিন্ন পেশার মানুষের মামলা হচ্ছে। নতুন করে গতকাল 408 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আমরা অনেক সময় আপনাদের মুখ থেকে শুনি বেশিরভাগ মামলায় মিথ্যা। একটি চক্র এই মিথ্যা মামলার নামে টাকা পয়সা অনেক কাছ থেকে আদায় করছে ভয় দেখতে দেখে। বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ। এটা আসলে আগে যেটা হতো যে মামলা দায়ের করা হতো কারো মৌখিক অভিযোগের মাধ্যমে, মৌখিকভাবে বলার পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেটা অনুলিখন করতেন, করে ওখানে তার সই স্বাক্ষর নিতেন। সেটা লং বিফোর পাকিস্তানি আমলের সময় অথবা তারও আগে। এখন যেটা হয়েছে মোস্টলি, যেহেতু এটা হয়তোবা আমাদের শিক্ষিতের হার বেড়েছে, সবাই নিজের হাতে লিখে নিয়ে আসেন, এবং যখন একজন কমপ্লেনেন্ট, যাকে আমরা আইনের ভাষায় বাদী বলি, উনি যখন নিয়ে আসেন তখন আমাদের উপরে এটা, আমাদের আইনে এটা ইটস এ কম্পালশন, আমরা এর বাইরে যেতে পারি না। ওইটা আমাদেরকে পুলিশকে মামলা হিসেবে রুজু করতে হয়, এবং এখানে ইট ডাজন্ট ম্যাটার যে এটা সত্য না মিথ্যা, এই যাচাই করার আমার কোনো সুযোগ নেই। উনি অভিযোগ যেটা দেন সেটা আমাকে এক্স্যাক্টলি ওইটাই মামলা হিসেবে নিয়ে নিতে হয়। এরপর তদন্তে গিয়ে আমি দেখি যে আসলে কতটুকু সত্য কতটুকু মিথ্যা। সত্য অংশটুকুই আমরা তদন্তে উঠিয়ে নিয়ে আদালতের কাছে পাঠাই যে এই অপরাধটা হয়েছে। এখন যেটা 5 আগস্টের পরে দেখা গেছে, আপনি মানে ভেরি রাইটলি সেড, অনেকে ওই অসৎ উদ্দেশ্যে মানুষের কাছ থেকে অর্থ আদায়ের জন্য, হ্যারাস করার জন্য, ভয় দেখানোর জন্য অপরাধটা হয়তো করেছেন 5 জন কি 10 জন, ওখানে আরো 300 লোকের নাম দিয়ে মামলা দায়ের হচ্ছে, এবং গতকালও একটা হয়েছে। তো এটা আমি আপনাদের সকলকে নিশ্চিন্ত করতে পারি আপনাদের মাধ্যমে দেশবাসীকে, যে আমরা শুরু থেকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছেন, আমি নিজে বলেছি, এবং পুলিশের সকল পর্যায়ের কর্মকর্তারা এই নির্দেশ পেয়েছেন যে নিরীহ লোককে যেন গ্রেপ্তার করা না হয়, নিরীহ লোককে যেন হয়রানি করা না হয়। তদন্তে শুধুমাত্র যার বিরুদ্ধে দায় ভাগ পাওয়া যাবে তার বেলাতেই আমরা ওয়ারেন্ট অফ অ্যারেস্ট চাইব, তাকেই আমরা শুধু গ্রেফতারের কার্যক্রম করব, তার বেলায় নিব। কিন্তু এই যে যেটাকে মিথ্যা মামলা বলছেন, মামলাটা মিথ্যা না, মামলাটা সত্যই, কিন্তু অতিরিক্ত আসামির সংখ্যা বাড়িয়ে দেওয়া, এই জায়গাটা আমরা বন্ধ করতে পারছি না। এটা আসলে আইনে আমাদের এই সীমাবদ্ধতাটা রয়েছে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। অতীতে আমরা পুলিশকে দেখেছি যে সরকারি বাহিনীর বাহিনী হিসেবে ব্যবহৃত হয়েছে। এখন নিরপেক্ষ সরকার আছে, পুলিশ নিরপেক্ষ হওয়ার চেষ্টা করছে। আগামীতে আবার রাজনৈতিক সরকার আছে, পুলিশ যে একই
আসলে দেশ আলটিমেটলি তো রাজনীতিবিদরাই চালাবেন। তারা তো নিশ্চয়ই সবচাইতে বেশি বোদ্ধা এবং দেশের কল্যাণ, মানুষকে এগিয়ে নিয়ে যাওয়া, নেতৃত্ব দেওয়া, এটা তো আসলে ওনারাই করেন। এখন আমরা তো তাদের নেতৃত্বের উপরই আস্থা রাখি। আমরা বরাবরই বলে আসছি যে অনেক দেশে আছে যে পুলিশের ফাংশনাল অংশটুকু, মানে অপরাধ তদন্ত, গ্রেফতার, এই অংশটুকু কোনো একটা স্বতন্ত্র বডিতে দেওয়া, যেটাকে আমরা স্বতন্ত্র পুলিশ স্বতন্ত্র পুলিশ কমিশনের অধীনে দেওয়া ফাংশনাল অংশটুকু, আর যেটা প্রশাসনিক অংশ, বদলি, পদোন্নতি, স্যালারি, এগুলো মন্ত্রণালয় অথবা সরাসরি এক্সিকিউটিভের অধীনে থাকা, এই ব্যবস্থাটা কোথাও শ্রীলঙ্কাতেই রয়েছে। সম্ভবত এইটা একটা উপায় হতে পারে, কিন্তু প্রথমে আমি যেটা বললাম, আসলে তো রাজনীতিবিদদের উপরে তো আমাদের আস্থা রাখতে হবে, বিকজ আলটিমেটলি দে আর দি লিডার্স who lead the country. হ্যাঁ, আগে উনি বলুক, আগে একজন নারী সাংবাদিক বলুক, উনি আগে বলুক। আমার নাম সাবিহা, আমি এএফপিতে কাজ করি। আমার প্রশ্ন ছিল, গণঅভ্যুত্থানের পর প্রায় 10 মাস কেটে যাচ্ছে, তো যতদূর জানি পুলিশ বাহিনীর সদস্য সংখ্যা 83। তো আন্দোলনের সময় কারা আসলে গুলির নির্দেশ দিয়েছিল? আপনি বলেছিলেন দায়িত্ব গ্রহণের পর প্রথম প্রেস কনফারেন্সে যে দায় নির্ধারণের কাজ আপনারা করছেন। তো আসলে মোট কতজন এই অভ্যুত্থানে গুলি চালানোর নির্দেশ দিয়েছিল? থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। এটা আসলে এই মুহূর্তে বলা সম্ভব নয়, এই কারণে আমি বলছি আপনাকে যে প্রতিটা মামলায় কিন্তু আমরা তদন্ত করছি এবং প্রতিটা মামলাতেই কিন্তু ঘটনাগুলো উঠে আসছে। কেউ বলছে যে এই আমার সময় উনি বলেছিলেন, আমার সময় উনি বলেছিলেন। এখন মামলা তো প্রায় আমাদের 1500, এর মধ্যে আমার হত্যা মামলাই আছে প্রায় 600। তো এখন আমাদেরকে প্রত্যেকটা তদন্তেই আমাদের আসলে তথ্য এভাবে উঠে আসছে এবং এটা হচ্ছে মামলা সব তদন্ত শেষ হলে হয়তো ফাইনালি গিয়ে আমরা বলতে পারবো যে আমাদের তদন্তের ফলাফল হিসাবে দেখা যাচ্ছে যে এতজন লোক তারা অর্ডার করেছিলেন, এতজন লোক গুলি করেছিলেন, এতজন লোক এই কাজে নিরত ছিলেন, এতজন লোক, মানে পুরো প্রক্রিয়াটা শেষ না হলে আমরা আসলে এটা বলতে পারছি না। থ্যাংক ইউ। উনি করবেন। আমি গণভোটে কাজ করি। আমি গণভোটার যে একটি প্রেক্ষাপট বক্তব্য দিয়েছি, সেখানে বলা হয়েছে যে মামলা দিতে হবে, অভিযোগ করলে তাকে বিশেষ আপিলের করতে যেতে পারছে। এখন এই যে একটি মামলা 4 শতাধিক আসামি করা হবে, এখানে হয়তো 5 জন 10 জন 20 জন একটা ভিক্টিম দিতে আসবে, হতে পারে। বাকি বলতে নির্ভর, সেই নির্ভরশীল মেসেজ কি, তারা কি ভিক্টিম হবে, সাফার করবে, তারা এখানে দোকান দিতে শিকার হয়, সেটা করবে। এবং এই মামলাগুলো 8 মাসে একটি মামলার কাজ দিতে পারি। এই যে যখন মামলার তদন্তের কত সময় লাগতে পারে কাজ, তো সেক্ষেত্রে ভিক্টিম কিভাবে ভিক্টিম হবে, কার জন্য আমরা কি ব্যবস্থা কি রাখেন? 211টা মামলা করা হবে, মিথ্যা মামলা করে বাদীর বিরুদ্ধে পরবর্তী প্রসেসিং দেওয়া হবে। এই ক্ষেত্রে আপনার কি দল সাপোর্ট দেবেন? থ্যাংক ইউ। আপনি অনেকটা কিন্তু উত্তর নিজেই দিয়ে দিয়েছেন। বাদীর বিরুদ্ধে আমরা কিন্তু অভিযোগ দাখিল করতে পারি কোর্টের কাছে যে উনি মিথ্যা তথ্য দিয়েছেন, কিন্তু সেটা হতে হবে আমার তদন্তটা শেষ হওয়ার পরে। এবং আপনি আরেকটা খুব বাস্তব কথা বলেছেন, 8 মাস হয়ে গেছে, তদন্ত বেশিরভাগই শেষ হয়নি, এখনো চলমান। আমরা হত্যা মামলার হয়নি, কিন্তু অন্যান্য ধারায় মামলা যেখানে আহত হয়েছেন, এরকম 2টো মামলা ঢাকা মেট্রোপলিস থেকে চার্জশিট দেওয়া হয়েছে। কিন্তু তদন্তটা আসলে তাড়াহুড়ার বিষয় নয়। আসলে আমরা
1 মাসের মধ্যে করে ফেলেন, এইটা করতে গেলে আসলে আলটিমেটলি আমরা ন্যায় বিচার নিশ্চিত করতে পারবো না। এই জায়গাটাতে বোধহয় আমাদের ধৈর্য ধরতেই হবে। আসলে আপনারা যাই বলেন না কেন, এখন যারা এইভাবে ফলসলি ইমপ্লিকেটেড হয়ে আছেন, মানে ভুল অথবা মিথ্যাভাবে তাকে আসামি হিসেবে দিয়ে দেওয়া হয়েছে, মানে উনি তো স্বাভাবিক জীবনযাপনে তার তো অসুবিধা নেই, যেহেতু আমি তদন্তকারী জানি যে এই ভদ্রলোক অপরাধী না, ওনাকে জোর করে নামটা দিয়ে দেওয়া হয়েছে, তার প্রতি তো আমার কোনো ধরনের, আমি তাকে কোনো হয়রানি করবো না, গ্রেপ্তার করবো না। এখন আমি যদি না করি আর কে করতে পারে? যেটা হয়, এই যে বাদীরা, যেটা আমরা শুনছি, তারা তাদের কাছ থেকে বলতেছে যে আপনার নামটা বাদ দিয়ে দিব, আপনি আমাকে এই সুবিধা দেন। এবং অনেকে এই এরকম যারা ফলসলি ইমপ্লিকেটেড হয়েছে, অনেকে মানে না বুঝে, ভুল বুঝে অনেকে এরকম ওই বাদী তাকে কোর্টে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে বলতেছে যে আমি ভুলে তার নাম দিয়েছিলাম, আজকে আমি এফিডেভিট করলাম, আপনার সামনে ঘোষণা দিচ্ছি উনি এই মামলায় অভিযুক্ত না। এইভাবে স্টেটমেন্ট দিয়ে ওনাদেরকে ভুল বুঝিয়ে অনেক বাদী আছে তাদের কাছ থেকে নানান সুবিধা আদায় করছে। তো এই যে স্টেটমেন্ট হচ্ছে, ওইটা কিন্তু তদন্ত কার্যে এর কোনো প্রভাব নেই। বাদী যতই বলুন যে উনি নাই এবং উনি আছে, বাদীর ওই কথা কোর্টে ওই সময় আসলে আর কার্যকরী হবে না। তদন্ত প্রতিবেদন যতক্ষণ পর্যন্ত না যাবে কোর্টে, ততক্ষণ পর্যন্ত বাদীর এই ধরনের স্টেটমেন্ট আমাদের তদন্তে কোনো ধরনের ইফেক্ট ফেলবে না। অনেকেই ভুল করে ওটাতে যাচ্ছেন, এই জায়গাটায় আমরা প্রোটেকশন আসলে দিতে পারছি না। আপনাদের মাধ্যমে সবাইকে যদি আশ্বস্ত করতে পারি, অথবা যে এইরকম ভুল পথে কেউ যাবেন না, এইভাবে মানে প্রতারিত হয়ে কেউ গিয়ে কাউকে টাকা পয়সা দিবেন না, এগুলোতে যাবেন না। যদি অসুবিধায় পড়েন, পুলিশের কাছে আসেন, আমাদেরকে জানান যে আমি জড়িত না, আমাকে যেন গ্রেফতার করানো হয়, আমাকে হয়রানি করানো হয়। আমরা সব সময় এই চেষ্টা করছি, আমি পার্সোনালি এই চেষ্টাটা করছি। আমি অনেক সময় নিজে ফোন করে থানায় জিজ্ঞাসা করি যে এই লোকটা আমার কাছে আসছে, ওনাকে কি আপনারা ধরার জন্য ইয়ে করছিলেন? আমরা এইটুকুই করতে পারছি আসলে। থ্যাংক ইউ। এখন যানবাহনের অপরিচিত রয়েছে কিনা, আর পরিপূর্ণ সক্ষমতা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আপনার কতদিন সময় লাগতে পারে? থ্যাংক ইউ। আমাদের যানবাহন একটিও বাড়েনি, কিন্তু সরকারি প্রক্রিয়াগুলো একটু সময় লাগে। প্রক্রিয়া হয়েছে, আমরা একেবারে শেষ পর্যায়ে আছে। একটা 200 পিকআপ কেনার এটাই প্রথম, আজ পর্যন্ত এখন আমরা পাইনি। একটা অ্যাডভাইজারি কমিটি অন গভর্নমেন্ট পারচেজ, যেটা সিসিজিপি বলে, ওইটাতে যাবে বোধহয় নেক্সট উইকে। তাহলে আমরা এই প্রথম 200 পিকআপ পাবো। আমাদের 405-এর মতো গাড়ি পুড়ে গেছে। তো পিকআপগুলো আমাদের বেশি দরকার, এখন আমরা আসলে পাইনি। এর মধ্যেই চলতেই হবে। আর আমরা কতদিন সক্ষমতা, এটার তো কোনো দ্যার ইজ নো এন্ড টু পারফেকশন। আসলে এখন 5ই আগস্টের আগে পুলিশ যে অবস্থায় ছিল, ওটাই কি পুরোপুরি সক্ষম পুলিশ অথবা কার্যকরী পুলিশ অথবা আপনাদের প্রত্যাশা অনুযায়ী পুলিশ ছিল? অবশ্যই না। আমরা চাইব আপনাদের প্রত্যাশা অনুযায়ী রিচ করতে, এবং দ্যাট ইজ অ্যান এন্ডলেস জার্নি। কিন্তু তারপরও একটা লেভেল তো আছে, যে ওই লেভেলটায় অন্তত আমি যেতে চাই, যখন মানুষ মোরলেস বলবে যে না, গিয়ে সেবা পাওয়া যায়, পুলিশ দুর্ব্যবহার করে না, পুলিশকে দেখলে ভয় আসে না, মানে কর্তৃত্বপরায়ণ পুলিশকে টার্ন করা। মানে এটা প্রথমে আমি বলেছিলাম যে এটা আসলে একেবারে কি বলে আপনার 180 ডিগ্রি আপনার ইয়ে করা, আপনার প্যারাডাইম শিফট করা। এটা একটা মানুষকে ওইভাবে ইয়ে করাটা আপনার ইট টেকস টাইম, কারণ লোকগুলো কিন্তু ওই লোকগুলোই আছে, এবং তাদেরকে আমরা একটা হচ্ছে যে সরকারের সদিচ্ছা থাকে, সরকারের উপর থেকে তাদের নির্দেশনা থাকে,
এবং সেটাই আমরা চেষ্টা করি, সবাইকে মোটিভেট করা, কাজ করানোর চেষ্টা করা, এবং সবার মধ্যে ওই স্পিরিটটা ইনভাইভ করা যে দিস ইজ নট দিস পুলিশ। আসলে আমাদেরকে ওই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। আমরা আসলে আপনারা জানেন যে একটা বড় একটা ট্রমার মধ্যে দিয়ে আমরা গেছি, তো সেইটার থেকে রিকভার করার জন্য আসলে আমাদের দরকার ছিল আরো বেশি বিশেষজ্ঞের সহায়তা, হয়তোবা সাইকোলজিক্যাল কাউন্সেলিং, যাতে এই লোকগুলোকে আমরা ওখান থেকে বের করে আনতে পারি। মানে একজনের মনোজগতে চেঞ্জ করাটা এটা একটা বড় কাজ। এই যে আপনারা প্রশ্ন করছেন, আপনারা কথা বলছেন, নিউজ করছেন, এগুলোরও একটা এফেক্ট আছে। তো দিস ইজ ওয়ে, আপনাদের সবাইকে নিয়েই আমরা এগোতে চাই আর কি। কবে করতে পারবো এটা আমরাও তাকিয়ে আছি ওইদিকে আসলে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমি নাসিরউদ্দিন শরীফ, আমি যেহেতু মাননীয় আইসি মহোদয় আজকের প্রোগ্রামটি পুলিশ সপ্তাহ কেন্দ্রিক, তাই আমি একটু ভিন্ন প্রশ্ন করতে চাই। তা হলো যে অতীতে আমরা দেখেছি যে সাহসিকতা এবং বীরত্বপূর্ণ কাজের জন্যই মূলত পুলিশ পদক বিপিএম দেওয়া হয়ে থাকে। যেহেতু বিগত 15 বছরে বাংলাদেশের একটি অস্থিতিশীল এবং জগত্তল পাথরের মতো অবস্থা ছিল এবং পুলিশ বাহিনীর কর্মকাণ্ড আমরা সবাই জানি। আর 5 আগস্টের আগে, জুলাই অভ্যুত্থানের আগে এবং জুলাই অভ্যুত্থানের যে পুলিশের আইনশৃঙ্খলা বাহিনীর যে কর্মকাণ্ড ছিল, এই অবস্থায় একটি পুলিশ সপ্তাহ হতে যাচ্ছে। তা আমার প্রশ্ন হলো, এই প্রেক্ষিতে যারা পুলিশ পদক পাচ্ছেন 62 জন, এটা কি কোন ক্যাটাগরিতে, কোন সাহসিকতা এবং কোন মর্যাদায় এই পদকগুলো দেওয়া হচ্ছে? আর একটা হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী যেহেতু এখন আগের চেয়ে ভালো, কারণ গত রমজানেও আপনার একটা কোশ্চেন পেয়েছি, ওইটা আগে দেই পরে। থ্যাংক ইউ। আমরা 62 জনের মধ্যে একটু ক্যাটাগরি আছে, কিছু আছে সাহসিকতার জন্য আর কিছু আছে সেবার জন্য। সাহসিকতার যে কাজগুলো, এর মধ্যে একটা আপনারা মনে আছে, ইটস এ গ্লোয়িং এক্সাম্পল, একজন পুলিশ সদস্য ছিনতাইকারীকে আঁকড়ে ধরে রাখছে, ওনাকে তাকে দিয়ে স্ট্যাপ করতেছিল, তারপরে সে উনি ছাড়েননি। তো সেটা সাহসিকতার কাজ। এইরকম আরো সাহসিকতার কাজ হয়েছে, আপনাদের মনে আছে, আপনারাই সবচেয়ে ভালো জানেন, 6ই আগস্টে যারা রাজারবাগে অস্ত্রের মুখে রাজারবাগে ঢুকেছিলেন, তখন আমাদের বিপুল সংখ্যক অসন্তুষ্ট এবং বলা যায় সর্ট অফ রেবেলিয়ান বিদ্রোহী পুলিশ সদস্য ওখানে ছিলেন, যারা ইমিডিয়েটলি আফটার 5ই আগস্ট তারা এই বাহিনীর বিরুদ্ধে, পরিচালনার বিরুদ্ধে, সর্বোপরি কর্তৃপক্ষের বিরুদ্ধে তারা প্রবল ক্রোধান্বিত ছিলেন এবং অনেকেই অস্ত্র হাতে দাঁড়িয়েছিলেন যে আমরা অফিসারদেরকে, তাদের জন্য আমাদের এই দুর্ভোগ, তাদের জন্য আমাদের মৃত্যু, আমরা তাদেরকে আর দেখতে চাই না। এইরকম একটা অবস্থায় মানে ইট ওয়াজ রিয়েলি মানে জীবন আশঙ্কা ছিল একবারে আক্ষরিক অর্থে। এর মধ্যেই আপনার ওই সময়ের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা, এর মধ্যে এর আগে আমার আগে যিনি ছিলেন প্রাক্তন ইন্সপেক্টর জেনারেল মইনুল ইসলাম, ওনারা বিপুল সাহস নিয়ে ওনারা গিয়েছিলেন এবং মোস্ট অফ মানে সবচেয়ে যে সেই গ্যালান্ট্রি অ্যাওয়ার্ডগুলো, বেশিরভাগ সাহসিকতার পদকগুলো ওই ঘটনার সাথে যারা জড়িত তারাই পেয়েছেন। বাকিরা বেশিরভাগই হচ্ছে আপনার ওই সেবার জন্য, সেবা মানে পুলিশি সেবা। যিনি একটা গুরুত্বপূর্ণ ক্লুলেস খুনের মামলা তদন্ত করেছেন, উনি হয়তো বড় একটা সেবামূলক কাজ করেছেন, যার জন্য ওই এলাকায় তাকে মানুষ বিপুল প্রশংসা দিয়েছে। এই ধরনের কাজগুলো আমরা সেবামূলক কাজের জন্য পদকগুলো দিয়েছি। থ্যাংক ইউ। সিরাজুল ইসলাম। যারা এই পুলিশের সম্পদ এবং স্থাপনা রক্ষার জন্য ওই সময় 5 আগস্টের পরবর্তীতে পুলিশ এবং জনগণ মুখোমুখি অবস্থানে চলে গিয়েছিল, যেসব পুলিশ সদস্যরা পুলিশের স্থাপনা এবং সম্পদ রক্ষার জন্য হতাহত হয়েছিলেন, তাদের কাউকে সাহসিকতার জন্য পুরস্কার দেওয়া হয়েছে কিনা, এটা হলো নাম্বার 1 প্রশ্ন। আর একটা নো প্লিজ, আপনার কোশ্চেন হয়তো আরেকজন করবেন, আপনি একটা কোশ্চেন করছেন না। আমার এটা আমাদের পুলিশ হেডকোয়ার্টার্সে এটার জন্য একটা কমিটি আছে, সাহসিকতা, সেবা
যাদেরকে আমরা দিয়েছি প্রত্যেকেই কিন্তু আবার তার নিজের কৃতিত্বের অংশটুকু, কারণ আমাদের আবার সব প্রতিটা কেস আমাদের পক্ষে সবসময় জেনে রাখা সম্ভব হয় না। তো এগুলো ওনারাই পাঠান, সেগুলোর থেকেই একটা কমিটি বাছাই করে বিবেচনা করে যে কে সাহসিকতার কাজটা পদক পাবেন আর কে সেবার পদক পাবেন। তো এইটা বরাবর এভাবেই হয়ে থাকে। তো এবারও আমরা সেভাবেই করেছি। এক্স্যাক্টলি স্থাপনা রক্ষার জন্য ওই সাহসিকতার জন্য পদক দেওয়া হয়েছে কিনা আমাকে একটু দেখতে হবে। থ্যাংক ইউ। আমার নাম হচ্ছে মোস্তফা মল্লিক, আমি চ্যানেলের বিশেষ প্রতিনিধি। সিরাজ ভাই পরের অংশটা বলি, এবং অনেকে মারাও গেছে পুলিশের সম্পদ রাখতে গিয়ে। এইটার ব্যাপারে ফলো আপটা আসলে আমরা একটু জানতে চাই কি অবস্থায়, এবং এই মুহূর্তে আপনার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি মনে হয়? কারণ অনেকে উত্তপ্ত করার জন্য মাঠে আছে, আবার শান্তিপ্রিয় মানুষজন চাচ্ছে আমরা সত্যি যে উদ্দেশ্য নিয়ে যাওয়া হয়েছিল আমরা এরকমই একটা শান্তি চাই। এই মুখোমুখি অবস্থানে অথবা মুখোমুখি অবস্থা নাও হতে পারে, চ্যালেঞ্জ করতে। ধন্যবাদ। থ্যাংক ইউ। আমাদেরকে আসলে শুরুতেই যে চ্যালেঞ্জটা নিয়ে আমরা যাত্রা করেছিলাম, আমরা যে পুলিশকে স্বাভাবিক অবস্থায় পরিপূর্ণ কর্মক্ষম এবং পুলিশের সেবা যেন দিতে পারে সেই অবস্থায় নিয়ে আসা। তো এইটা কতটুকু করতে পেরেছি এটা আপনারাই মূল্যায়ন করবেন। এখন প্রতিদিনই নতুন নতুন চ্যালেঞ্জ আসে। যেমন গত 1-1.5 মাসে আমাদের প্রতি মুহূর্তেই ব্যস্ত থাকতে হচ্ছে এই নানান ধরনের, আমরা স্পয়লার্স বলি, আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করতে যাচ্ছে। হঠাৎ করে একটা ঝটিকা মিছিল আসলো, এসে মানুষের মধ্যে, সমাজের মধ্যে একটা ভীতির তৈরি করা, অথবা নানান ধরনের এই কি বলে সামাজিক মাধ্যমে নানান ধরনের হুমকি দেয়া, অপপ্রচার করা, মিস ইনফরমেশন এন্ড ডিসইনফরমেশন, ভুল তথ্য, মিথ্যা তথ্য দেওয়া, এক এক সময় এক একটা ওয়েভ আসে। তো আমার কাছে মনে হয় যে দিস আর নেভার এন্ডিং। আমাদের গোলটা তো হচ্ছে একেবারে একটা পিসফুল, স্থিতিশীল সমাজ, স্টেবল সমাজ আলটিমেটলি তৈরি করা, যাতে রাষ্ট্রীয় সকল কর্মকাণ্ড আপনার নির্বিঘ্নে ঘটতে পারে। যখন একটা বড় ইভেন্ট আসে, ঈদের সময়টাই মনে করেন অথবা রমজান, তখন আমার কাছে মনে হয় যে দিস ইজ মাই গ্রেটেস্ট চ্যালেঞ্জ। কারণ এইটা যেন অন্তত সবচাইতে মানুষ কম ক্ষতিগ্রস্ত হয়, সবচাইতে ইজিলি, ভালোভাবে, সুষ্ঠুভাবে এটা পার করতে পারে, তখন ওইটাই একটা বড় চ্যালেঞ্জ হয়। থ্যাংক ইউ। সম্প্রতি একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ডিএমপি কমিশনার বলেছেন বাংলাদেশে কোনো জঙ্গি নেই, আগে জঙ্গিবাদের প্রলেপ দিয়ে নাটক সাজানো হতো। আসলে আপনার পক্ষ থেকে, আইনের পক্ষ থেকে আপনার কি বক্তব্য আছে? বাংলাদেশে আদৌ কি কোনো জঙ্গি আছে কিনা, জঙ্গিবাদ আছে কিনা, বা কোনো ঝুঁকি আছে কিনা? মানে টোটালি কোনো জঙ্গি নেই এরকম ইয়ে তো কেউ নিশ্চয়তা কখনো দিতে পারে না আসলে। তো এইটা আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে কাজ করার জন্য আসলে অনেক অর্গানাইজেশন আমাদের, শুধু পুলিশই না, পুলিশ একটা প্রধান অর্গানাইজেশন। তো এর আগে সেটা আপনার অনেকেই এই জঙ্গিবাদের অভিযোগে অনেকেই তো আপনার অন্তরীণ হয়েছেন, অনেকে কারাভোগ করেছেন। আমরা তো সেই 2005-এর আমরা ওই জেএমবি এসবের ইতিহাস তো জানি। তো এখন এই মুহূর্তে আমরা সবসময় সজাগ আছি আসলে, যারা এরকম কর্মকাণ্ডের সাথে যুক্ত অনেকগুলো এজেন্সি আছে যারা এদেরকে মনিটর করছেন, এবং এ ব্যাপারে আমার মনে হয় যে অন্তত এই নেটওয়ার্কটা মোকাবেলা করার মতন সক্ষমতা আমাদের আছে, এটা আমরা বলতে পারি আপনাকে। থ্যাংক ইউ। আমার নাম তানজিল রহমান, আমি নিউজ পত্রিকার সাংবাদিক। বলেন। জি, আমার প্রশ্নটা
হচ্ছে মাননীয় আইজিপি বললেন যে 5ই আগস্টের পরে যে যানবাহনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তার ভিতর থেকে একটা যানবাহন পাওয়া যায়নি, কিন্তু আমরা আসলে দেখলাম যে ডিএমপিতে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে 50টা ইন্ডিয়ান ভেহিকেল আসলে ক্রয় করার প্রক্রিয়া চলেছে, তার ভিতরে 10টা অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে হচ্ছে ঢাকা মেট্রো পর্যন্ত বিভিন্ন থানায় দেওয়া হয়েছে। আমার প্রশ্নটা হচ্ছে যে এখন যে 200 ভেহিকেল আসতেছে সেগুলো কি ভারতীয় কিনা, মহেন্দ্র গাড়িতে? না না, এগুলো তো কি বলে আমাদের প্রগতির, এগুলো L200 মিৎসুবিশি প্রগতির থেকে করা। আগের আমাদের পুলিশ সদর দপ্তর থেকে কোনো কিনা হয়নি, নিজস্ব রিসোর্স থেকে করেছে, নিজস্ব রিসোর্স থেকে। আমার নাম মাহমুদ হাসান নয়ন, আমি প্রথম আলো পত্রিকায় কাজ করি। আমি যেটা একটু জানতে চাই যে 5 তারিখের পরে সবচেয়ে বেশি আলোচনা ছিল যে পুলিশের সংস্কারের বিষয়টি, কারণ রাষ্ট্র কাঠামোর বিভিন্ন জায়গায় আমরা বারবার এই আলোচনাগুলো এসেছে যে আসলে সংস্কারটি যখন হয় না তখন এই ধরনের একটি পরিস্থিতি তৈরি হয়। পুলিশের বল প্রয়োগের জায়গাটি তো এই আলোচনাটি বারবার এসেছে, কিন্তু আমরা দেখেছি যে একটি পুলিশ কমিশন গঠন হয়েছিল, কিন্তু যখন ঐকমত্য কমিশন আলোচনায় গেল সেখানে পুলিশের কৌশলটি ছাড়া বাকি কমিশনের আলোচনা কিন্তু আমরা ঐকমত্য কমিশনে গিয়েছি, সেটি আমরা দেখেছি। আমি তো যেটা জানতে চাই সেটা হচ্ছে যে পুলিশের পক্ষ থেকে সংস্কারের বিষয়ে আপনারা একটা প্রস্তাবনা দিয়েছিলেন, পুলিশ সংস্কারের পর যে আলোচনাটি বা যে ডিসিশনের জায়গাগুলো সেটা এখন কোন পর্যায়ে আছে? সরকারের সঙ্গে আপনাদের এই বিষয়ে আপনারা আপনাদের কথাগুলো জানিয়েছেন কিনা এবং এই বিষয়ে এখন সর্বশেষ অগ্রগতি কি? ধন্যবাদ। থ্যাংক ইউ। অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা প্রশ্ন। আমরা খুবই আশান্বিত ছিলাম যে পুলিশ সংস্কার কমিশন যেহেতু গঠিত হয়েছে, ওনারা মানে খুব পার্টিনেন্ট, খুব ইম্পর্টেন্ট, জাতীয়ভাবে পুলিশের জন্য জনগুরুত্বপূর্ণ সম্পন্ন কিছু সুপারিশ রাখবেন, এবং আমরাও আমাদের কিছু সাজেশন ওনাদের দিয়েছিলাম। এর মধ্যে প্রথমটা হচ্ছে আরেকবার যে আপনাদেরকে বললাম যে একটা স্বতন্ত্র পুলিশ কমিশন করা, সরাসরি এক্সিকিউটিভের অধীনে নিয়ন্ত্রণে না থেকে পুলিশকে কিছুটা অটোনমি দেওয়া ইন টার্মস অফ দেয়ার ফাংশনালিটি, নট অ্যাডমিনিস্ট্রেশন। এইটার একটা সাজেশন আমাদের ছিল। পুলিশ সংস্কার কমিশন নীতিগতভাবে একমত হয়েছেন, কিন্তু তারা এটাকে আর এলাবোরেট করেননি, কোনো কাঠামোও দেননি, এবং এটা আলটিমেটলি পুলিশ সংস্কার কমিশন ওনাদের যে সকল সুপারিশ ওনারা করেছেন, ওনারা জানিয়েছেন সেগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাস্তবায়ন করবে। এর জন্য এর চাইতে মানে এক্সিকিউটিভ পর্যায়ে এগুলো বাস্তবায়িত হয়ে যাবে। ওনারা হয়তো বলেছেন যে প্রতিটা থানায় একজন নারী পুলিশ অফিসার সবসময় থাকবে, যাতে যারা নারী ও শিশু তাদেরকে পুলিশি সেবা দেওয়ার জন্য। তারা বলেছেন যে পুলিশ যখন গ্রেপ্তার করবে তারপরে তাকে জিজ্ঞাসাবাদ এটা স্বচ্ছ হতে হবে, দরকারে এটা অন্যের সামনে হতে হবে যেখানে তার পক্ষের আইনজীবী থাকবেন। এসব সুপারিশ ওনারা করে আমি আই এম নট ভেরি শিওর যে এক্স্যাক্টলি এগুলোই কিনা, কিন্তু এই জাতীয় অনেক ভালো ভালো সুপারিশ ওনারা করেছেন। কিন্তু আমাদের একটা প্রধান পরামর্শ ছিল যে পুলিশের কাজের ওই স্বাতন্ত্র্যটা বজায় রাখার জন্য, যাতে করে আমাদেরকে চাপের মুখোমুখি হতে না হয় কর্তৃপক্ষের তরফ থেকে। তো এই জায়গাটায় আমরা এখনো অপেক্ষা করে আছি। আসলে আমরা আশা করি যে এটা অ্যাড্রেস করা হবে। আমরা সরকারকে জানাচ্ছি আমাদের কথাগুলো, আবারও বলছি। তো আমরা এখনো ওই দিকেই পথে আছি, এবং এই সরকারের সময় না হলে আর কখনো হবে না, এটা অনেকে বলেন। সেজন্য আমাদের সর্বোচ্চ চেষ্টাটা এখনই করছি আর কি। থ্যাংক ইউ। আমার মনে হয় লাস্ট কোশ্চেন। আমি মিডিয়া থেকে কাজ করছি। মাননীয় মহাপ্রদেশ 5ই আগস্টের পরে দেশের বিভিন্ন প্রান্তে নানাভাবে মব তৈরির ঘটনা ঘটেছে। তো সেই ঘটনা পুলিশ অনেকটা নিয়ন্ত্রণের চেষ্টা করে আসছিল। সম্প্রতি আজকে গাজীপুরে মাওলানা রহিস নামে এক ব্যক্তিকে মব তৈরির মাধ্যমে সেখানে মব তৈরি করে তাকে আহত করার পরে পুলিশ হেফাজতে নিয়ে যাওয়ার পরে পুলিশের হেফাজতে তাকে চিকিৎসা না দেওয়ায় মৃত্যুবরণ করেছে পুলিশ হেফাজতে। এই বিষয়টি কি পুলিশের অবহেলা কারণে ঘটেছে কিনা, বা পুলিশ এই মবগুলো নিয়ন্ত্রণ করতে কতটুকু অগ্রসর এখন পর্যন্ত? এটা যদি অবহেলা হয়ে থাকে অবশ্যই এটা
এটার একটা প্রতিকার হওয়া উচিত। আই মিন, একজন মানুষ আহত হয়ে আসবে আর আমি তাকে চিকিৎসা দিতে, যুদ্ধক্ষেত্রেও তো আহত হলে তাকে চিকিৎসা দেওয়াটাই হচ্ছে নিয়ম। তো এই ক্ষেত্রে তা হয়ে থাকলে আমরা অবশ্যই দেখব। কিন্তু ওই যেটাকে আপনারা বলছেন যে মানুষ সংঘবদ্ধ হয়ে কাউকে নিজে আইন হাতে তুলে নিয়ে কাউকে বিচার করা শুরু করলো অথবা তাকে শাস্তি দেওয়া শুরু করলো, এইটা আমরা এই সামাজিকভাবে যতদিন করতে না পারি, প্রতিরোধ করতে না পারি, এইটা বোধহয় আমার মনে হয় যে আপনার আমার সমাজের সবাইকে এই আওয়াজটা তুলতে হবে যাতে এই জিনিসটা না হয়। আর হয়তোবা একদম প্রথমে যিনি বলেছিলেন যে আমাদের উপরে আস্থাটা যদি পরিপূর্ণভাবে চলে আসতো হয়তোবা, তখন হয়তো তারা আর এটা নিত না। তো আমরা চেষ্টা করছি ওইটাই করার জন্য, যে সো দ্যাট দে ক্যান রিলাই অন আস, আসলে যে না এটা তো পুলিশই করবে। তো এই আমাদের ওই যে দের ইজ নো এন্ড টু পারফেকশন, কিন্তু আমরা চাই আমরা ওখানে যেতে। জি, আমার মনে হয় যে পুলিশ সপ্তাহের এই ক্ষণে আমি আপনাদের মাধ্যমে দেশবাসীকে অভিবাদন জানাই। আমরা তাদের সেবক এবং আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীকে বলতে চাই আমাদের ভুল ত্রুটি ধরিয়ে দেন। এবং আরেকটা জিনিস, একটা অনুরোধ আমি দেশবাসীকে বলতে চাই, সমাজের সকলকে, আমি অনেক সময় অন্যায় আবদারের মুখোমুখি হই, অমুককে বদলি করে দেন, অমুককে ছেড়ে দেন, অমুককে পদক দেন, এসব আবদারও আসে। আমাকে বিধিবিধান মেনে পুলিশ পরিচালনা করার জন্য আমি বিনীত প্রার্থনা জানাই দেশবাসীর কাছে, আমি যেন বিধিবিধান মেনে চলতে পারি, আমার প্রতি অন্যায় আবদার যেন যতটুকু পারেন যেন কম হয়, এটাই প্রার্থনা। ধন্যবাদ।